ক্লাস 12-এর ফিজিক্স ক্লাসে আজকে আমরা শুরু করছি আলোর সমাবর্তন। তো দেখো কাকে বলছি আমরা আলোর সমাবর্তন। আমরা অলরেডি আলোর ব্যতিচার পড়েছি, আলোর অপবর্তন পড়েছি, এবং এই দুটো জিনিস আমরা দেখেছি যে এগুলো আলোর তরঙ্গতত্ত্ব অনুযায়ী হয় এবং এর ব্যাখ্যাগুলো আমরা তরঙ্গতত্ত্ব অনুযায়ী দিয়েছি। তো লাস্ট টপিক আমাদের ক্লাস 12-এ সেটা হচ্ছে যে আলোর তরঙ্গতত্ত্ব অনুযায়ী আলোর আরেকটি ধর্ম দেখা যায়, সেটাকে আমরা বলছি আলোর সমাবর্তন। তো কাকে বলছি আলোর সমাবর্তন? তো এখানে বলা হচ্ছে কি যে আলো যে পথে চলছে, তো সেই আলোর গতির অভিমুখের সঙ্গে যদি লম্বভাবে কোনো একটা নির্দিষ্ট তলের ওপর একটা বিশেষ অক্ষ বরাবর আলোক তরঙ্গের যে তড়িৎ ক্ষেত্র ভেক্টর তার কম্পনকে সীমাবদ্ধ করার ঘটনাকে আমরা বলছি সমাবর্তন। তো দেখো যে সংজ্ঞাটা বললাম খুব জটিল একটা সংজ্ঞা মনে হলো, যে কি বলা হচ্ছে এখানে হঠাৎ করে, যে অ্যাকচুয়ালি কি ঘটছে। তো যদি আমরা ছবি অনুযায়ী দেখি, তো দেখো এখানে আলো, সেখানে আলো আমরা এখন জানি যে সেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তার মানে কি না, তার মধ্যে ইলেকট্রিক ভেক্টর রয়েছে, ম্যাগনেটিক ভেক্টর রয়েছে, এই দুটোর সমন্বয় আলোক তরঙ্গ, এই তড়িৎ ক্ষেত্র ভেক্টর এবং চুম্বক ক্ষেত্র ভেক্টর, এদের সঙ্গে লম্বভাবে আলো এগিয়ে যায়। তো সেটা আমরা আগের অলরেডি দেখেছি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টার আমরা পড়ে ফেলেছি। তো সেখানে আমরা জানি যে আলো এরকম ভাবে চলে। তো এবারে এখানে যেটা বলা হচ্ছে যে আলোর যে তড়িৎ ক্ষেত্র ভেক্টর তার কম্পনকে সীমাবদ্ধ করা, মানে রেস্ট্রিক্টেড করা হচ্ছে এখানে। তাহলে আমরা চিন্তা করতে পারি, ধরো আলো কোনো একটা পথে যখন এগিয়ে যাচ্ছে তখন আলোর কি হচ্ছে না, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, আর একটা প্রোপাগেশন ভেক্টর রয়েছে। তো এইভাবে আমরা আলোকে দেখি, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, প্রোপাগেশন ভেক্টর। শুধু আলো নয়, যে কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রেই এইরকম একটা জিনিস দেখা যায়, যে সেখানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটার একটা কম্পন হয়, চৌম্বক ক্ষেত্র ভেক্টরটার একটা কম্পন হয়, এবং তার ফলে সৃষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কে এর দিকে সামনের দিকে এগিয়ে যায়। এই হচ্ছে গল্পটা। তো এখানে কি হচ্ছে না, এখানে আমরা এই যে ই ফিল্ড সেটাকে কোনোভাবে রেস্ট্রিক্ট করার কথা বলছি। মানে আলো যখন এগোবে তখন তড়িৎ ক্ষেত্র ভেক্টরটাকে আমরা এখানে কিন্তু রেস্ট্রিক্ট করে নেব। তো সেটা কিভাবে করব? তো ব্যাপারটা এইরকম, যে কোনো আলোক তরঙ্গের ক্ষেত্রে আমরা যখন দেখো ছবিতে এরকম ভাবে ই আর বি এরকম ভাবে ভেক্টর হিসেবে দেখিয়েছি, তো আমরা যদি এটার বদলে ধরে নিই যে এইটা আলোর অভিমুখ এবং এইটা একটা ভেক্টর, আর এখানে একটা আমি ডট হিসাবে দেখাচ্ছি। তার মানে আমি এটা বোঝাতে চাইছি যে এই বোর্ডের সঙ্গে, এই বোর্ডের তলের মধ্যে এইরকম ভাবে আড়াআড়ি ভাবে, যেটাকে আমরা এরকম ভাবে অ্যারো মতো দেখাচ্ছি, এটা বোর্ডের তলেই রয়েছে। তাহলে বোর্ডের তল বরাবর একটা ভেক্টর কাজ করতে পারে, আর একটা হচ্ছে বোর্ডের তলের সঙ্গে লম্ব হবে, মানে আমি যেভাবে পেনটাকে ধরেছি সেরকম লম্ব হবে, সেটাকে আমরা ডট হিসাবে দেখাচ্ছি। তো এই দুইয়ের কম্বিনেশনের মাধ্যমে আলো প্রোপাগেট করবে, আলো সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে দুটো ভেক্টর, একটা দেখানো হচ্ছে এইরকম ভাবে আর একটা দেখানো হচ্ছে ডট ভাবে। তো এই দুটো একসঙ্গে যখন মিশছে তখন আলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো হতে পারে যে এইটা হয়তো ইলেকট্রিক ভেক্টরের কম্পন আর এইটা হয়তো চুম্বক ভেক্টরের কম্পন, এরকমটা হতে পারে, বা উল্টোটাও হতে পারে, এটা চুম্বক ভেক্টরের কম্পন হতে পারে, এটা ইলেকট্রিক ভেক্টরের কম্পন হতে পারে। তো আমি সেটা ডেফিনেট কোনো রকম বলছি না যে এটাই ইলেকট্রিক ভেক্টর বা এটাই চুম্বক ভেক্টর, আমি বলছি না। আমি শুধু এটা বোঝাতে চাইছি যে এই দুটো কম্বিনেশন হতে পারে, এই দুটো কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা ইলেকট্রিক ভেক্টর হতে পারে আর যে কোনো একটা চুম্বক ভেক্টর হতে পারে, তাদের কম্বিনেশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে আলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার আমাদের এখানে যেটা বলা হচ্ছে যে আলো যেদিকে এগিয়ে যাচ্ছে তাহলে তার অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো একটা তল যদি আমরা রাখি, এবং সেই তলটা যদি আমার ইলেকট্রিক ভেক্টর যেটা তাকে যদি আটকে দেয়, রেস্ট্রিক্ট করার মানে হচ্ছে তাকে যদি আটকে দেয়, তাকে যদি সামনের দিকে আর না যেতে দেয়, তখন কি হবে, তখন যেটুকু অংশ গেল আলোর সেটুকুকে আমরা বলছি, মানে সেই ঘটনাটাকে বলছি সমাবর্তন বা পোলারাইজেশন। তাহলে পোলারাইজেশন শব্দটার সঙ্গে কিন্তু আমরা পরিচিত। পোলারাইজেশন মানে আমরা অলরেডি জানি, আমরা যখন তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার পড়েছি সেখানে আমরা চার্জের পোলারাইজেশন দেখেছি, যে মাইনাস চার্জগুলো একদিকে চলে গেছে, প্লাস চার্জগুলো একদিকে চলে গেছে, চার্জ পোলারাইজড হয়ে গেছে। বা আমরা চুম্বকে পড়েছি নর্থ পোলগুলো একদিকে চলে গেছে, সাউথ পোলগুলো একদিকে চলে গেছে, তাহলে ম্যাগনেটিক একটা পোলারাইজেশন ক্রিয়েট হয়েছে, সেখানে পোলারাইজড ম্যাগনেট ক্রিয়েট হয়েছে, যার জন্য আমরা কোনো চুম্বক ক্ষেত্র পাই। এগুলো আমরা কিন্তু জানি।
তাহলে এখানে আলোর ক্ষেত্রে কি হয়েছে না, আলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুরকম ভাইব্রেশন এখানে রয়েছে। একটা হচ্ছে এই বরাবর ভাইব্রেশন, আরেকটা হচ্ছে এই বরাবর, মানে বোর্ডের তলের সঙ্গে লম্বভাবে, মানে এই রকম বরাবর ভাইব্রেশন। একটা এই বরাবর ভাইব্রেশন হতে পারে, আর একটা এই বরাবর ভাইব্রেশন হতে পারে। তার মধ্যে ইলেকট্রিক ভেক্টরটাকে যদি আমরা কোনোভাবে আটকে দিতে পারি, তাহলে কি হবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। মানে যদি এটা ইলেকট্রিক ভেক্টর হয় তাহলে আমাদের এই ডটটাকে আটকাতে হবে, আর যদি ডটটা ইলেকট্রিক ভেক্টর হয় তাহলে এটাকে, মানে যে কোনো একটাকে আমাকে আটকাতে হবে, যেটা ইলেকট্রিক ভেক্টর সেটাকে আটকাতে হবে, পরিষ্কার কথা। যদি এটা ইলেকট্রিক ভেক্টর হয় তাহলে আমি এটাকে আটকে দেবো, যদি এটা ইলেকট্রিক ভেক্টর তাহলে এটাকে আটকে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো আটকে দেবোটা তাহলে কি করে, আটকে দেওয়ার তাহলে মানে কি করে সম্ভব সেটা, তাহলে চিন্তা করো যে এইরকম ভাবে ধরো আলোটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে ধরো এইরকম আমি আরো কয়েকটা দেখাচ্ছি, এইভাবে আলো এগোচ্ছে, এইভাবে আলো এগিয়ে যাচ্ছে। এবার এই গতিপথের সামনে ধরে নেওয়া যাক যে আমি একটা এখানে একটা বোর্ড প্লেস করলাম, একটা কার্ডবোর্ড, কাঠের বোর্ড এখানে আমি রেখে দিয়েছি। এবার সেখানে যেমন ধরো আমি যদি এরকমটা করি, মানে আমি এখানে একটা সূক্ষ্ম এরকম লম্বাটে টাইপের একটা ছিদ্র করলাম। তো এই ছিদ্রটা করার ফলে দাঁড়াবে কি, যে এই জিনিসটা যখন এবার এই দিক দিয়ে মানে ছিদ্র দিয়ে বেরোবে, তখন কি দেখা যাবে না, শুধুমাত্র এই লম্বা লম্বা দাঁড়িওয়ালা যে অ্যারোগুলো ছিল সেগুলোই পাস করতে পেরেছে, এই ডটওয়ালা জিনিসগুলো আটকে গেছে। কারণ ডটওয়ালা জিনিস তো এই ছিদ্রের মধ্যে দিয়ে পাস করতে পারবে না, যেতে পারবে শুধু লম্ব জিনিসটাই। মানে বিষয়টা এরকম যে ধরে নাও আমার এই আঙুলগুলোর মতো, ধরো এটা হচ্ছে আমার ডট আর এটা হচ্ছে আমার ওই অ্যারোটা, আমি এটাকে ডট বলছি, ডটটা এইভাবে আছে, আর এটা হচ্ছে বুড়ো আঙুলটা হচ্ছে আমার অ্যারোটা। এবার সামনে আমি একটা ছিদ্র রেখেছি, তাহলে ছিদ্রের মধ্যে দিয়ে, ছিদ্রটা কেমন দেখতে, লম্বাটা দেখতে, লম্বা ছিদ্রটা, তাহলে এই ছিদ্রের মধ্যে দিয়ে এই বুড়ো আঙুলটা কিন্তু পাস করে চলে যেতে পারবে, কিন্তু এইটা যেতে গেলে কিন্তু এইভাবে আটকে যাচ্ছে। এটা পাস করতে পারে কিন্তু এই আঙুলটা পাস করতে পারে না, এ আটকে যাবে। তো সেই রকমভাবে আমি কিন্তু এখানে ডটগুলোকে আটকে দিতে পারি। তার ফলে কি, যখন এখান দিয়ে লাইটটা বেরোবে তখন শুধুমাত্র এই অ্যারো পোর্শনগুলো থাকবে, এই ডটেড পোর্শনটা থাকবে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের লাইটটা তার মানে কি না, পোলারাইজড হয়ে গেছে। তাহলে এটা ছিল নন পোলারাইজড লাইট, পোলারাইজেশন ছিল না, দুদিকেই অ্যারো ছিল। এটা কি হয়েছে না, ডটগুলো বাদ হয়ে গিয়ে একদিকে আমি ব্যাপারটাকে আনতে পেরেছি, তাহলে এটা পোলারাইজড লাইট হলো। ঠিক একই রকম ভাবে আমার যদি মনে হয় যে না, আমার এইগুলো ইলেকট্রিক ভেক্টর নয়, মানে সরি, এই ডটগুলো ইলেকট্রিক ভেক্টরকে আমি আটকে দিয়েছিলাম, তাই জন্য লাইটটা পোলারাইজড হয়ে গেছে। এবার আমি যদি ধরে নিচ্ছি যে না, ডটগুলো আমার ইলেকট্রিক ভেক্টর নয়, আমার এই লম্বাগুলো হচ্ছে ইলেকট্রিক ভেক্টর, লম্বা লম্বা যে লাইনগুলো এঁকেছি সেগুলো ইলেকট্রিক ভেক্টর, ডটটা ম্যাগনেটিক ভেক্টর, তাহলে আমাকে এই লম্বা লাইনগুলোকে আটকাতে হবে। তখন আমি কি করবো না, ধরো আমার কাছে এরকম ভাবে ওই একই রকম নন পোলারাইজড লাইট আমি নিচ্ছি, এটা ছিল এখানে। তো এবার আমি করলাম কি, আমি এই জায়গাটাতে কার্ডবোর্ডটাকে এইরকম ভাবে রাখলাম এবং ওই ছিদ্রটাকে এইরকম একটা ছিদ্র করে দিলাম। তো এর ফলে কি, এই ছিদ্রের মধ্য দিয়ে কিন্তু এই লম্বা লম্বা লাইনগুলো যেতে গিয়ে আটকে যাবে, তার বদলে এই ডটেড যে লাইনগুলো সেগুলো কিন্তু এর মধ্য দিয়ে পাস করে বেরিয়ে যাবে। তখন আমরা দেখতে পাবো কি না, এখানে শুধুমাত্র এই ডটওয়ালা যে জায়গাটা সেইভাবে আলোটা আসছে, মানে আলো কিন্তু এখানে আবার পোলারাইজড হয়ে গেছে। তাহলে আশা করি বুঝতে পারলে বিষয়টা, না যে কোনো দুটোর মধ্যে আমাকে একটাকে আটকাতে হবে, একটা ভেক্টরকে আটকালেই আমরা পোলারাইজড লাইট পেয়ে যাবো। তাহলে এই ধরনের ঘটনাকে আমরা বলছি কি না, আলোর সমবর্তন। বোঝা গেল? নেক্সট এবার দেখো, যে সমবর্তন আমাদের যেটা করতে হচ্ছে তার জন্য আমাদের একটা ইনস্ট্রুমেন্ট লাগছে। যেমন ধরো এখানে আমি এরকম ইনস্ট্রুমেন্টগুলো নিচ্ছি যেটা আমাকে লাইটকে পোলারাইজ করতে হেল্প করছে। তো সেই জিনিসটাকে আমরা নাম দিচ্ছি সমাবর্তক। তাহলে সমবর্তক বিষয়টা কি না, এখানে বলতে হবে কি, যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে আমরা অসমবর্তিত আলোকে সমবর্তিত করে ফেলছি, তাহলে সেই যান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা নাম দিচ্ছি সমবর্তক। বোঝা গেছে? তাহলে যে ব্যবস্থার সাহায্যে, যে সিস্টেমের সাহায্যে আমরা আলো সমবর্তনটা করতে পারছি, তাহলে সেই ব্যবস্থাটাকেই আমরা সমবর্তক বলছি। নেক্সট যেটা হবে, যে আলোটা অ্যাকচুয়ালি সমবর্তন হলো কিনা সেটা বুঝতে হবে। তো সেটা তো খালি চোখে আমরা বুঝতে পারবো না, তো তার জন্য আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে অ্যানালাইজার।
যে অ্যানালাইজ করে দেখবে, নাম শুনেই বুঝতে পারছো যে অ্যানালাইজ করবে। তো বাংলায় তাকে আমরা বলছি কিনা বিশ্লেষক। বিশ্লেষক কি করবে না, ও চেক করবে যে আলোটা অ্যাকচুয়ালি সমবর্তন হয়েছে কি হয়নি। তো বিশ্লেষক কাকে বলছি না, সেটা হচ্ছে যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে আলো সমবর্তিত হয়েছে কিনা এবং এটা কি ধরনের সমাবর্তন ঘটলো, মানে এরকম লম্বা টাইপের সমাবর্তন ঘটেছে নাকি এরকম টাইপের ডটেড সমাবর্তন ঘটেছে, এই ব্যাপারটাকে চেক করে দেখবে। সেই জিনিসটাকে আমরা নাম দিচ্ছি কিনা বিশ্লেষক। হলো বেশ। নেক্সট এখান থেকে যেটা বলা সেটা হচ্ছে, দেখো যে এখানে এই যে আমি অ্যারোগুলো এঁকেছি, তো এগুলো কিন্তু একটা ভাইব্রেশন। যে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই বোর্ডের তলে এই ভাইব্রেশনটা হচ্ছে, মানে যেটাকে আমরা এরকম লম্বা অ্যারো দিয়ে দেখাচ্ছি সেটা বোর্ডের তলে ভাইব্রেশন হচ্ছে, আর যেটাকে ডট দিয়ে দেখাচ্ছি সেটা কিন্তু বোর্ডের তলের সঙ্গে লম্বভাবে ভাইব্রেশন হচ্ছে। তাহলে দুরকম ভাইব্রেশন, তার মধ্যে একটা ভাইব্রেশনকে আমরা আটকে দিচ্ছি, দিয়ে যে পোলারাইজড লাইটটা আমরা পাচ্ছি সেখানে আমরা একটা টাইপের কম্পন দেখতে পাবো। ঠিক আছে, তো এবার তার মানে কি বোঝা যাচ্ছে না, এখানে কম্পন যখন হচ্ছে তাহলে একটা কম্পন তলও নিশ্চয়ই থাকবে। তাহলে কম্পন তলটা কি জিনিস না, সমবর্তিত আলোর কম্পন যে তলে সীমাবদ্ধ থাকে তাকে বলে কম্পন তল। তাহলে এই যে লাইটটা, এখানে এই লাইটটা, এখানে এই লাইটটা, এদের যে ভাইব্রেশনটা বা কম্পনটা সেটা যে তলে রয়েছে, তাহলে এখানে কোন তলে রয়েছে, বোর্ডের তলেই রয়েছে। তাহলে এই বোর্ডের তলটা কিন্তু এখানে কম্পন তল। এখানে কি, এখানে বোর্ডের সঙ্গে লম্বভাবে রয়েছে। মানে আমি যদি এরকম ভাবে একটা ছবি আঁকি, তাহলে এটা কিন্তু এখানে বোর্ডের তলের সঙ্গে লম্বভাবে রয়েছে। মানে ধরো আমি এই রকম বলতে চাইছি, আমার হাতটা যেভাবে ঠিক রেখেছি এই রকম তলটাকে আমরা এখানে বলছি কম্পন তল। আচ্ছা, কম্পন তলের পরে এবারে যেটা বলা সেটা হচ্ছে সমবর্তন তল। তো সমবর্তন তো বোঝা গেল যে আলোকে পোলারাইজ করছি মানে আলোটা সমবর্তিত হয়ে গেছে। তো এবার দেখো এখানে সমবর্তন তল বলতে কি বোঝাচ্ছি, কম্পন তলের সঙ্গে লম্বভাবে যে তলটা রয়েছে তাকে আমরা বলছি সমবর্তন তল। তার মানে কি না, আলো অ্যাকচুয়ালি যেদিকে যাচ্ছে, তো এইরকম ভাবে যদি দেখা যাচ্ছে যে আমরা এইভাবে ধরো আলোর সমবর্তনের ভেক্টরটা দেখাচ্ছি, মানে এটা যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর হয়, কারণ ইলেকট্রিক ফিল্ডকে রেস্ট্রিক্ট করে দিয়েছি, তাহলে এটা নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা তার সঙ্গে লম্বভাবে আলো যাচ্ছে। তাহলে যদি এইটা হচ্ছে আমাদের কম্পনতল হয়ে থাকে, এই প্রথম ছবিটার ক্ষেত্রে এটা যদি কম্পনতল হয়ে থাকে মানে এইরকম ভাবে, তাহলে এইরকম ভাবে মানে তার সঙ্গে লম্বভাবে কিন্তু সমবর্তন তল থাকবে। তার মানে আলোটা অ্যাকচুয়ালি যে মানে আলোক রশ্মিটা যে তলের মধ্যে রয়েছে সেটা হচ্ছে সমবর্তন তল। আচ্ছা, নেক্সট হচ্ছে সমতল সমবর্তিত আলো। ব্যাপারটা কি জিনিস দেখো, এখানে সমবর্তিত আলোর কম্পন আমরা বলছি কিনা একটা নির্দিষ্ট তলে সীমাবদ্ধ থাকে এবং সেটা সরলরেখা বরাবরই চলবে, কারণ আলো যেহেতু সরলরেখা বরাবর চলে তাই জন্য সেই মানে কম্পন তলটাও সেই সরলরেখা বরাবরই থাকবে। তখন তাহলে যদি এমন হয় তখন দেখা যাচ্ছে আমরা একে বলছি সমতল সমবর্তিত অথবা রৈখিক সমবর্তিত আলো। মানে এটা কিছুই না, জাস্ট মানে আলোটা পোলারাইজ হয়ে গেছে, তারপরে যে তলে আলোটা চলছে যদি একই তলে চলে তাহলে তাকে আমরা বলছি সমতল সমবর্তিত আলো। আচ্ছা, নেক্সট হচ্ছে সমবর্তন কোণ। তো সেটা কি জিনিসটা, সেটা হচ্ছে যে বিশেষ একটা আপতন কোণের জন্য কোনো নির্দিষ্ট প্রতিফলক থেকে প্রতিফলিত রশ্মি প্রায় সম্পূর্ণভাবে সমতল সমবর্তিত হয়, সেই কোণটাকে আমরা বলবো সমবর্তন কোণ। কিরকম আমি ছবি এঁকে দেখাই একটু। তাহলে ধরে নেওয়া যাক যে এইটা হচ্ছে আমাদের একটা প্রতিফলক তল। একটা লাইট এখানে এলো, আসার পরে প্রতিফলিত হয়ে বেরিয়ে গেল। প্রতিফলনের ছবি আমরা সবাই জানি এরকমই হয়। এবার যখন লাইটটা আসছিল তখন ধরে নেওয়া যাক লাইটটা সমবর্তিত ছিল না, অসমবর্তিত ছিল। মানে কি, ডটগুলো প্রেজেন্ট আর এই অ্যারোগুলো প্রেজেন্ট। ঠিক আছে, ডটও রয়েছে অ্যারো রয়েছে, এরকম ভাবে লাইটটা আসছে। এবার লাইটটা যখন প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে তখন কিন্তু সেটা সমতল সমবর্তিত হয়ে যাবে। তার মানে কি, ধরে নাও যে এই ডটগুলো খালি রয়েছে, ওই অ্যারোগুলো এখন আর নেই, তাহলে লাইটটা পোলারাইজ হয়েছে। তাহলে অভিলম্বের সঙ্গে
আপতিত রশ্মিটা যে কোণ তৈরি করবে, ধরো আই কোণ তৈরি করলো, সেই কোণটাকে আমরা বলছি সমবর্তন কোণ, যাকে আমরা আইপি নাম দিই। আইপি ফর পোলারাইজিং অ্যাঙ্গেল। তো এবার বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন রকম হয়, যেরকম মনে রাখতে পারো যে কাঁচের জন্য এই কোণটার মান হয় 56 ডিগ্রি, জলের জন্য এই কোণটার মান হয় 53 ডিগ্রি, এরকম আর কি। যে যে প্রতিফলকের আপতিত হওয়ার পরে প্রতিফলিত যখন হচ্ছে, যদি সম্পূর্ণভাবে সমবর্তিত হয়ে যায় লাইটটা, তাহলে যে কোণের জন্য হলো, সব কোণে মানে যে কোনো কোণে আপতিত হলে হয় কিন্তু লাইটটা এরকম ভাবে পোলারাইজ হয়ে বেরোবে না। একটা পার্টিকুলার একটা অ্যাঙ্গেলের জন্যই কিন্তু এই পোলারাইজেশনটা হবে। তাহলে বিভিন্ন ডিফারেন্ট মিডিয়ামের জন্য ডিফারেন্ট এই মানে আপতন কোণটা হবে। তো তাকে আমরা তাহলে নাম দিচ্ছি কিনা আইপি। আচ্ছা, এবার আমাদের সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের যে কোশ্চেনটা মানে পরীক্ষায় বহুবার এসে গেছে, সেটা হচ্ছে ব্রুস্টারের সূত্র আর ওই সূত্রের প্রমাণ। পরীক্ষায় বহুবার এসছে এবং মানে ইম্পর্টেন্ট জিনিস আবারও আসতে পারে। তো কি বলছে না, সেটা হচ্ছে সমবর্তন কোণ, যেটার কথা এক্ষুনি বললাম মানে আইপি, তার ট্যানজেন্টের মান সংখ্যাগতভাবে প্রতিসারক মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সমান। এটা হচ্ছে ব্রুস্টারের সূত্র। তাহলে যে মাধ্যমটা রয়েছে, যে মানে মাধ্যম বলতে যে প্রতিফলক, যে মাধ্যমটা বা প্রতিফলক যে তলটা, তার প্রতিসরাঙ্ক কার সঙ্গে সমান না ট্যান অফ আইপি তার সঙ্গে সমান, এবং তার প্রমাণটা আমাদের করে দেখাতে হবে। ঠিক আছে, ব্রুস্টারস ল বা ব্রুস্টারের সূত্র। ছবিটা এঁকে ফেলে যাক, তারপর আমরা প্রমাণটা করছি। এই লাইটটা এলো, এসে প্রতিফলিত হয়ে বেরিয়ে গেল, আর এখানে লাইটটা ধরো প্রতিসরণ হচ্ছে। এইটা হচ্ছে ধরো আইপি, এটাকে আমরা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন দেখাচ্ছি। এটা অসমবর্তিত আলো ছিল, এখানে আমরা সমবর্তিত আলো দেখাচ্ছি। এই আলো এলো, এই বেরিয়ে গেল, তাহলে এইটাকে আমরা দেখাচ্ছি অসমবর্তিত আলো, আর এটা হচ্ছে সমবর্তিত আলো। আর এখান দিয়ে যেটা বেরোলো সেটাও অসমবর্তিত হয়ে বেরোবে, কারণ রিফ্র্যাকশন হয়েছে, রিফ্র্যাকশনে অসমবর্তিতই ধরে নেওয়া আছে। আর এই মিডিয়ামটার প্রতিসরাঙ্ক আমরা ধরে নিচ্ছি মিউ প্রতিসরাঙ্ক। তো এইখানে কি হয়, ব্রুস্টারের সূত্র অনুযায়ী দেখা যাচ্ছে যেটা, যে যখন কোনো একটা অসমবর্তিত আলো রিফ্লেকশন হওয়ার পর সমবর্তিত আলো হিসেবে নির্গত হবে, তখন প্রতিসৃত রশ্মি এবং আপতিত রশ্মি তারা যে কোণটা তৈরি করবে সেটা কিন্তু 90 ডিগ্রি কোণ হয়। তার মানে কি না, আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আইপি প্লাস আর, এটা কিন্তু 90 ডিগ্রি। কি হবে না, এটা যদি আইপি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও নিশ্চয়ই আমার আইপি। এবার এই পুরোটা 180 থেকে 90 যদি মাইনাস করে দেওয়া হয়, তাহলে আইপি প্লাস আর মানে 90 হচ্ছে। এবার স্নেলের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, সাইন আইপি বাই সাইন আর ইকুয়াল মিউ। এবার এই আরটাকে আমরা লিখতে পারি 90 মাইনাস আইপি। তাহলে নেক্সট লাইনে দেখো লিখছি সাইন আইপি বাই সাইন 90 মাইনাস আইপি ইকুয়াল মিউ। এবার সাইন 90 মাইনাস আইপি মানে কি কস আইপি, তাহলে এই জায়গাটায় আমরা কস আইপি লিখতে পারি, তাহলে এটা হয়ে যাচ্ছে কস আইপি। তাহলে সাইন আইপি বাই কস আইপি মানে কি, এটাকে আমরা ট্যান আইপি বলবো, তাহলে ট্যান আইপি ইকুয়াল হয়ে গেল মিউ। তাহলে এটাই কিন্তু ব্রুস্টারের সূত্রের প্রমাণ, যে আপতন কোণ যেটা ছিল আইপি, তার ট্যানজেন্টের মান সংখ্যাগতভাবে রিফ্লেক্টর যেটা, তার প্রতিসরাঙ্কের সঙ্গে সমান হবে বা পরম প্রতিসরাঙ্কের সঙ্গে সমান হবে।
বেশ, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে দ্বিপ্রতিসরণ। আচ্ছা, কি জিনিস সেটা? তো দেখো, এখানে আলোর যখন সমাবর্তন হয় তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের কেলাস ইউজ করে থাকি, যেটা আমাদের এখানে একটু আগেই আমরা বলছিলাম যে সমবর্তক। সমবর্তক মানে যার জন্য লাইটটা সমাবর্তিত হচ্ছে। তো সমবর্তক হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কেলাস ইউজ করে থাকি। তো এখানে ক্যালসাইট বলে একটা কেলাস হয়, সেটা খুব মানে ইম্পর্টেন্ট আমাদের এই পোলারাইজেশনের জন্য। তো ক্যালসাইট যদি আমরা এখানে নিয়ে নিই এবং সাধারণ আলো যখন লম্বভাবে ওই ক্যালসাইটের মধ্য দিয়ে যাবে বা আপতিত হবে, তখন দেখা যায় যে প্রতিসরণের জন্য কি হবে না, দুটো আলাদা লাইটে ওটা ডিভাইড হয়ে যায়। মানে আমরা তো সাধারণভাবে কি জানিয়েছি, যখন আমি কোনো একটা আলোকে কোনো একটা তলের মধ্যে ফেলবো তখন প্রতিসরণ হলে কি হবে, একটা লাইটে প্রতিসৃত হয়ে নির্গত হয়। কিন্তু এখানে যেটা হয়, ক্যালসাইট কেলাসটা এমনই যে সেখানে ডবল রিফ্র্যাকশন দেখা যায়, যে লাইটটা দুটো ভাগে ভাগ হয়ে সেখানে রিফ্র্যাক্টেড হচ্ছে আর কি, এরকমটা হয়। এবং সেই মানে দুটো যে লাইট ভাগ হলো তার দুরকম নামও আছে। একটা হচ্ছে অর্ডিনারি লাইট বা অর্ডিনারি রে, আর একটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রে। আমরা সংক্ষেপে সেটাকে ও রে আর ই রে এরকম বলে থাকি আর কি। তো ছবিটা একটু আঁকি, তাহলে একটু ভালো ব্যাপারটা বোঝা যাবে। তো যেটা এখন পড়াচ্ছি সেটা হচ্ছে দ্বিপ্রতিসরণ। দ্বিপ্রতিসরণ এই ধরনের। তো একটা লাইট এরকম ভাবে স্ট্রেট এলো, এসে এখান দিয়ে যাবে, এখান দিয়ে পাস করলো, এখান দিয়ে গেল, গিয়ে দিক দিয়ে লাইটটা বেরিয়ে গেল। তো এবার কি হবে না, ধরো আমার কাছে একটা পি বিন্দু, সেখান থেকে লাইটটা এলো। এবার লাইটটা যখন আসছিল তখন সেটা কিন্তু সমবর্তিত ছিল না, নন পোলারাইজড ছিল। তাই জন্য আমি এখানে ডট অ্যান্ড অ্যারো দুটোই দেখাচ্ছি। এবার লাইটটা যখন বেরোবে তখন একটা ধরো এইভাবে প্রতিসৃত হচ্ছে, আর একটা কি হলো, আর একটা লাইট এই দিক দিয়ে গেল, এইরকম ভাবে পাস করবে। তো সেখানে যেটা হবে, এই ডটের যেটা সেটা এখান দিয়ে পাস করবে। মানে এই যে লাইনটা এ কি করলো না, এই অ্যারোগুলোকে ও কাট করে দিল, মানে অ্যারোগুলোকেও রেস্ট্রিক্ট করে দিল ওর প্লেনে। আর এখান দিয়ে যে লাইটটা বেরোচ্ছে, আরেকটা যে লাইট সেকেন্ড যে রিফ্র্যাকশনটা হচ্ছে, সেখানেও কি করছে, ডটটাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে, দিয়ে অ্যারোটাকে পাস করাচ্ছে। তার মানে কি দুটোকেই কিন্তু ও আলাদা আলাদা করে পাস করাতে সক্ষম হচ্ছে, যেটা আমরা এর আগে দেখিনি। এর আগে আমরা দেখছিলাম যে যে কোনো একটা লাইটকে ও পোলারাইজ করতে পারতো, আর একটা লাইটকে রেস্ট্রিক্ট করে দিত। এখানে তা নয়, এখানে দুটো লাইটকেই ও পাস করাবে, আলাদা আলাদা ভাবে পাসটা করাচ্ছে আর কি। মানে প্রথম ক্ষেত্রে ও করলো কি, অ্যারোটাকে রেস্ট্রিক্ট করলো, ডটকে পাস করালো। সেকেন্ডার ক্ষেত্রে ও অ্যারোকে পাস করালো, ডটকে রেস্ট্রিক্ট করে দিল, এরকম আর কি। তো তাই জন্য আলাদা আলাদা করে আমরা দুটো পোলারাইজড লাইট এখানে পাচ্ছি। একটা নন পোলারাইজড লাইট ছিল, সেখান থেকে দুখানা পোলারাইজড লাইট পেলাম। তো সেখানে যেটা ধরো এইভাবে গেছে আর কি, মানে অ্যারো দিয়ে গেছে, সেটাকে আমরা নাম দিচ্ছি এক্সট্রা অর্ডিনারি রে বা ই রে। আর যেটা স্ট্রেট গেছে ডটেড হয়ে, সেটাকে আমরা নাম দিচ্ছি অর্ডিনারি রে বা ও রে। আচ্ছা, তো এখানে কি হলো দেখো, এই যে আলাদা দুটো রশ্মিতে এরা ভাগ হয়ে গেল, সেখানে দেখা যাচ্ছে যে একটা রশ্মি প্রতিসরণের সাধারণ যে সূত্র সেটা মেনে চলে, তাকে আমরা নাম দিচ্ছি সাধারণ সূত্র বা ও রে নাম দিয়েছি যেটাকে। আরেকটা মানে রশ্মি যেটা, সেটা দেখা যাচ্ছে যে প্রতিসরণের সূত্র মেনে চলে না, তাকে আমরা নাম দিচ্ছি ই রে বা এক্সট্রা অর্ডিনারি রে। প্রতিসরণের সূত্র মানে কি, স্নেলের সূত্র যেটা আছে সেটা মেনে চলবে না, এটা মানে বুঝে নাও আর কি। আচ্ছা, তো এই যে একটা রশ্মি দুটো অংশে ভেঙে গেল, যে ও রে বা ই রে তৈরি করলো, এই যে ভাগ হওয়ার ঘটনাটা, এটাকে আমরা বলছি দ্বিপ্রতিসরণ। আচ্ছা, যেসব কেলাসে এই দ্বিপ্রতিসরণটা ঘটে তাদের কিন্তু আমরা বলছি দ্বিপ্রতিসারক কেলাস। কি কি হতে পারে না, যেরকম আমরা প্রথমেই ক্যালসাইটের নাম বললাম, তেমনি ক্যালসাইট ছাড়াও কোয়ার্টজ হতে পারে, টুরম্যালিন বলে একটা কেলাস হয় সেটা হতে পারে।
তো এরকম আর কি এই ক্লাসগুলো, এই ডাবল রিফ্র্যাকশন সেটা করে। আচ্ছা, আবার এই যে কেলাস মানে যেগুলো দ্বিপ্রতিসরণের ক্ষেত্রে ইউজ করা হয় সেগুলোর দুটো ভাগ আছে। একটাকে আমরা বলছি ধনাত্মক কেলাস, আর একটাকে বলছি ঋণাত্মক কেলাস। কিরকম না, ধনাত্মক কেলাস যেটা, সেটা হচ্ছে যে সকল মানে দ্বিপ্রতিসরক কেলাসের মধ্যে দিয়ে ও রশ্মিটার বেগ, এই ও রশ্মিটার বেগ ই রশ্মির থেকে যদি বেশি হয় তখন তাকে আমরা বলছি ধনাত্মক কেলাস। মানে স্পিড অফ ও রে ইজ গ্রেটার দ্যান স্পিড অফ ই রে, তখন তাকে আমরা বলছি পজিটিভ কেলাস। যেমন উদাহরণ হচ্ছে কোয়ার্টজ, কোয়ার্টজের ক্ষেত্রে এটা হয়। আচ্ছা, ঋণাত্মক কেলাস তাহলে কাকে বলবো না, সেখানে উল্টোটা হবে, মানে সেখানে ও রশ্মির বেগ ই রশ্মির বেগের থেকে কম হয়ে যাবে, তখন তাকে ঋণাত্মক কেলাস বলবো। উদাহরণ হচ্ছে টুরম্যালিন। আচ্ছা, এই যে কেলাসগুলো আমরা দেখছি, কেলাসেরও অক্ষ থাকবে, তো কাকে আমরা তাহলে কেলাসের অক্ষ বলবো না, আপতিত যে রশ্মিটা সেটা যে দিক বরাবর কেলাসে আপতিত হচ্ছে, কেলাসের মধ্যে যদি কোনো দ্বিপ্রতিসরণ না হয় সেই দিক বরাবর যে অক্ষটা রয়েছে সেটাকে আমরা বলছি কেলাসের অক্ষ। যেমন ক্যালসাইট, কোয়ার্টজ এরা হচ্ছে এক অক্ষ কেলাস, একটাই অক্ষ থাকে। আবার অ্যার্গোনাইট বলে একটা কেলাস হয়, সেখানে দ্বিঅক্ষ কেলাস হতে পারে, দুটো অক্ষ থাকে সেখানে আবার। আচ্ছা, টুরম্যালিন কেলাসের জন্য বলি, এটা সাধারণ যে অসমবর্তিত আলো তাকে সমতল সমবর্তী আলোতে রূপান্তরিত করে, তাই জন্য একে দ্বিবর্ণ কেলাসও বলে। এই যে ধর্মটা তাকে আমরা দ্বিবর্ণতা বলে থাকি। তো কিরকম ব্যাপারটা না, যে একটা লাইট সেখান থেকে দেখতে পাচ্ছি দুটো লাইটে ভেঙে গেছে, মানে ই রে আর ও রে দুটো লাইটে ভেঙে গেছে। এবার দুটো লাইটের কিন্তু কালার সেম হয় না। মানে মনে করো যে এই কালারটা মানে এই প্রথম যে লাইটটা আসছিল যেটা নন পোলারাইজড ছিল সেটা হয়তো হলুদ রঙের লাইট। এবার যখন ওই কেলাসের মধ্য দিয়ে পাস করে দুটো রেতে ভেঙে গেল, তখন হয়তো দেখতে পাবো যে ওই হলুদ কালারের লাইটটা একটু চেঞ্জ হয়ে গেল, মানে একটা ধরো অরেঞ্জ কালার হলো আর একটা ধরো ভায়োলেট কালার হলো, এরকম দুটো মানে আলাদা কালারে ভেঙে গেল। তাহলে এই ব্যাপারটাকে দ্বিবর্ণতা বলা হচ্ছে আর কি। আচ্ছা, নেক্সট যেটা বলা সেটা হচ্ছে পোলারয়েড। পোলারয়েড হচ্ছে কি না, পোলারয়েড হচ্ছে আমরা যে মানে এই সমবর্তক যেটাকে বলছি, যার জন্য লাইটটা এ হচ্ছে পোলারাইজড হচ্ছে, তো সেরকম আমরা যদি কৃত্রিমভাবে এরকম একটা জিনিস বানাতে পারি, মানে কেলাস ছাড়া কৃত্রিমভাবে ল্যাবে যদি আমরা কোন রকম এরকম জিনিস তৈরি করতে পারি, তো সেটা হচ্ছে পোলারয়েড। পোলারয়েডটা কি না, এটা হচ্ছে এক ধরনের সমবর্তক ফলক যার সাহায্যে সমবর্তিত আলো আমরা তৈরি করতে পারি। কিভাবে তৈরি করা যায় না, নাইট্রোসেলুলোজ ফিল্মে যদি আমরা ছোট ছোট হেরাপ্যাথাইট কেলাস বলে একটা কেলাস হয়, সেটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে সেটা দিয়ে পোলারয়েড ফিল্ম তৈরি করা যায় আর কি। এই যে কেলাসটা তার আলোকীয় যে অক্ষ সেটা সমান্তরাল হয়, আর এই যে ডাবল রিফ্লেকশন যেটা দ্বিপ্রতিসরণ, তার ফলে যে লাইটগুলো উৎপন্ন হয় সেগুলোকে এরা একটাকে শোষণ করে নেয়, তার ফলে আর একটা লাইট কেলাস থেকে বেরোয়, মানে দুটো লাইট কিন্তু কেলাস থেকে বেরোয় না, একটাকে অ্যাবজর্ব করে নেয় কেলাসটা, নিয়ে একটা লাইটকে বার করে আর কি। তার ফলে কি না, লাইটটা সমতল সমবর্তিত লাইট বেরোয়। কোথায় কোথায় ইউজ হচ্ছে যে এটা খুব মানে কম খরচে এবং খুব মানে সহজে কোনো আলোকে এটাকে সমবর্তিত মানে করতে পারে। মানে খুব দামি সানগ্লাস তৈরি করার জন্য পোলারয়েড ব্যবহার করা যায়, মানে কাঁচের বদলে আমরা পোলারয়েড ইউজ করতে পারি। গাড়ির হেডলাইটে ইউজ হয়, আর 3D সিনেমা সেখানে পোলারয়েডের ব্যবহার হয়ে থাকে। মানে লাইটটাকে কি করবে না, ও নন পোলারাইজ থেকে পোলারাইজ মানে একটা অক্ষ বরাবর লাইটকে নিয়ে যাবে, তার ফলে কি সেটা আরো ভালো মানে ভিজুয়ালাইজের পক্ষে খুব ভালো জিনিসটা হয় আর কি। তো মোটামুটি এই ছিল আলো সমবর্তন।